আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে খুব শর্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে অ্যালার্জি আসলে আমাদের অনেককে প্রবলেম করছে এবং আসলে অ্যালার্জির জন্য আমরা অনেক চিকিৎসা পরামর্শ নেই বা অনেক ধরনের পদ্ধতি গ্রহণ করি। তো আজকে তিনটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব বা তিনটি বিষয় আপনারা সচেতন থাকবেন অ্যালার্জি চিকিৎসার ক্ষেত্রে। একটা হচ্ছে অ্যালার্জি আসলে কেন হচ্ছে। অ্যালার্জি হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের মধ্যে লিম্ফোসাইট একটি গুরুত্বপূর্ণ সেল। এর মধ্যে টি সেল, যেটা টি সেলের মধ্যে টি রেগুলেটরি সেল। তো এই টি রেগুলেটরি সেল এই অ্যালার্জিকে কন্ট্রোল করে, অর্থাৎ আমাদের বডিতে যেন অটো অ্যান্টিবডি তৈরি না করে, অটো ইমিউনিটি না জেনারেট করে বা অ্যালার্জিক প্রবণতাগুলো তৈরি না হয়, এগুলো রেগুলেট করার দায়িত্ব হচ্ছে টি রেগুলেটরি সেলের। এখন এই টি রেগুলেটরি সেল যদি ঠিকমতো কাজ না করে অথবা কোনো এনভায়রনমেন্টাল বা ইন্টারনাল কোনো প্রভাবে যদি এটার ঠিকমতো কাজ করতে না পারে, তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জিক প্রবণতা বা ম্যানিফেস্টেশন দেখা যায়। তো এইটার জন্য তিনটা গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট। একটা হচ্ছে প্রোবায়োটিক। তো প্রোবায়োটিক আমরা জানি, ব্যবহার করছি অনেকেই। তো উপকারী ব্যাকটেরিয়া আর কি, তাই তো। তো প্রোবায়োটিক গ্রহণ করার নিয়ম হচ্ছে যে আমাদের ভালো কোয়ালিটি প্রোবায়োটিক এবং ভালো বৈচিত্র্যপূর্ণ ডাইভার্সিটি থাকবে, অর্থাৎ স্ট্রেইন বেশি থাকবে। যত স্ট্রেইন থাকবে তত একটা ইফেক্টিভনেস বেশি। বিভিন্ন ধরনের প্রোবায়োটিক পাওয়া যায়, ক্যাপসুলে পাওয়া যায়, লিকুইডে পাওয়া যায়। তো প্রোবায়োটিক ইউজুয়ালি এই টি রেগুলেটরি সেলকে সাহায্য করে এবং টি রেগুলেটরি সেল প্রোবায়োটিকের দ্বারা স্ট্রং হয় এবং অটো ইমিউনিটি এবং অ্যালার্জি কমাতে সাহায্য করে। তো এই প্রোবায়োটিক ইউজুয়ালি রাতে ঘুমানোর আগে গ্রহণ করতে হয় এবং এটা আপনার চিকিৎসক আপনাকে ঠিক করে দেবেন কোন ডোজটা আপনার জন্য দরকার। এটা বিভিন্ন ডোজের পাওয়া যায়, আপনার মিলিয়ন থেকে শুরু করে বিলিয়ন ডোজ পর্যন্ত পাওয়া যায়। তো বয়স এবং প্রবণতা এবং ক্যাটাগরি অনুযায়ী প্রোবায়োটিক অ্যাডজাস্ট করতে হয় এবং এটা ইউজুয়ালি ঘুমের আগে ব্যবহার করবেন এবং গ্র্যাজুয়ালি এটা নিচ থেকে উপরের দিকে উঠতে হয়, অর্থাৎ কম ডোজ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বডি অ্যাডজাস্টমেন্ট করে এটাকে বাড়াতে হয়। হ্যাঁ, হঠাৎ করে অনেক বেশি ওভারডোজ হয়ে গেলে অনেক সময় প্রথমে বেশি ম্যাসিভ রিয়াকশান হলে তখন অনেক সময় আরও হিস্টামিন রিলিজ হয়ে ক্লান্তি বেশি লাগে, ঘুম বেশি লাগে বা টায়ার্ডনেস বেশি লাগে। তো এটা একটা সমস্যা। তো যাই হোক, এটা প্রোবায়োটিক একটা ইম্পর্ট্যান্ট বিষয়। আরেকটা হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে ফাস্টিং। তো ফাস্টিং যেটা বলবো সেটা হচ্ছে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা। তো ইন্টারমিডিয়েট ফাস্টিং আমরা তো করতেই বলি। তো 16 থেকে 18 ঘন্টা যখন আমরা ফাস্টিং করব তখন আমাদের অটোফেজি চালু হয় এবং অটোফেজি একটা অন্যতম ওয়ে টু কন্ট্রোল আওয়ার অ্যালার্জিক সিমটম। হ্যাঁ, তো অ্যালার্জিক সিমটমগুলোকে আমরা কমিয়ে আনতে গেলে অটোফেজির কোনো বিকল্প নেই। তো অটোফেজি নিয়ে আমি অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর এরপরে যেই সাপ্লিমেন্টটার কথা বলবো যেটা হচ্ছে ভিটামিন ডি। তো ভিটামিন ডি নিয়ে অনেক কথা বলা হয়েছে। ভিটামিন ডি যতটা না ভিটামিন, তার চেয়ে বেশি সে হরমোন। স্পেশালি আমাদের বডিতে স্টেরয়েড হরমোনের মতো কাজ করে, ন্যাচারাল স্টেরয়েড হরমোন। এবং আমরা জানি যে স্টেরয়েড হরমোন, সিনথেটিক স্টেরয়েড হরমোন আমরা চিকিৎসকরা দেই শান্ত এই যে অ্যালার্জি, চুলকানি বা এই ধরনের ম্যানিফেস্টেশন ইনফ্লামেশন কমানোর জন্য দিই। তো এই আমার যদি বডিতে নিজস্ব স্টেরয়েড তৈরি করার জন্য ভিটামিন ডি দেই, তাহলে সেটা উইদাউট সাইড ইফেক্ট বডিকে হেল্প করে। সো ভিটামিন ডির ক্ষেত্রে এক্ষেত্রে হাই ডোজ সাধারণত দেওয়া হয় 10,000 থেকে 20,000 ইউনিট পার ডে। তো এটা অবশ্যই আপনার চিকিৎসক ঠিক করে দিবেন। তো ভিটামিন ডি ব্যবহার করার পর সাধারণত দেখা যায় 2-3 সপ্তাহের মধ্যেই অ্যালার্জি ম্যানিফেস্টেশনগুলো কমে আসে। তো যাই হোক, এই তিনটা ওয়ে অ্যালার্জি চিকিৎসার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যে প্রোবায়োটিক, ফাস্টিং, ভিটামিন ডি। এছাড়া অবশ্যই আপনাদের গুড হেলদি লাইফস্টাইল বা যে ধরনের খাবার অ্যালার্জি প্রবণতা করে, যেমন গমের প্রোডাক্টগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। অনেক সময় দুধে অ্যালার্জি হয়, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, গ্লুটেন ফ্রি ডায়েট, ঠিক আছে। তো সয়াবিন ফ্রি ডায়েট, তো এগুলো অনেক সময় অ্যালার্জি প্রবণতা করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো অ্যাভয়েড করতে হয়। এছাড়া পার্টিকুলার কারো যদি কোনো খাবারে বা কোনো কিছুতে অ্যালার্জেন থাকে, সেটাকে অ্যাড্রেস করে সেটা ঠিক করতে হবে। স্টমাকের এনজাইম এবং অ্যাসিড যেন ঠিক থাকে, তাহলে এই দুটো খেয়াল করতে হবে, কারণ খাবার ব্রেকডাউন না হলে সেখান থেকে অ্যালার্জি তৈরি হয়, অটো অ্যান্টিবডি স্টার্ট হয়। তো এই জায়গাগুলো হজম শক্তি ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, আমাদের টয়লেট ঠিকমতো ক্লিন হচ্ছে কিনা, ঠিক আছে। তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি এবং এনভায়রনমেন্টাল টক্সিন শরীরে বেশি আছে কিনা, হেভি মেটাল আছে কিনা, সেগুলো ক্লিন করতে পারি, তাহলে আমরা অ্যালার্জি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। তো যাই হোক, যদি অনেকের এই সমস্যাগুলো থাকে এবং আপনারা দীর্ঘদিন ধরে ভুগছেন, আর অ্যালার্জির কারণে আসলে অনেক ধরনের রোগ হতে পারে। দীর্ঘদিন অ্যালার্জি থাকলে স্কিনে এটা সোরিয়াসিস, এক্সিমা হতে পারে, লাংসে এটা অ্যাজমা হতে পারে, ঠিক আছে, বা শরীরের বিভিন্ন ম্যানিফেস্টেশন হয়, বিভিন্ন জয়েন্টে পেইনও হয়। তো এগুলো আসলে রুট কজটাকে ট্রিটমেন্ট করলে এগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব। যদি অ্যালার্জি বা এই ধরনের সমস্যা থাকে, হতাশ হওয়ার কিছু নেই। আপনারা চিকিৎসকের সাথে পরামর্শ গ্রহণ করুন, সঠিক চিকিৎসা নিন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।